বঙ্গবন্ধু ভাস্কর্য বিরোধিতাকারীরা দেশের শত্রু, ষড়যন্ত্রকারীদের বিচার দাবি, সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহতের অঙ্গীকার। করোনায় আরও ৩১ জনের মৃত্যু, ফেব্রুয়ারির মধ্যেই ভ্যাকসিন পাবে বাংলাদেশ। পার্বত্য শান্তি চুক্তি ২৩ বছর, ৪৮টি ধারা পুনর্বাস্তবায়ন, আংশিক ১৫টি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে অগ্রগতির সব সূচকে বাংলাদেশের ধারে কাছে নেই পাকিস্তান, বড় ভূমিকা রেখেছে রাষ্ট্রীয় নেতৃত্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীরা দেশ ও স্বাধীনতার শত্রু। এরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। এদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। বিকেলে রাজধানীর শাহবাগ থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পর্যন্ত সাম্প্রদায়িক অপশক্তি বিরুদ্ধে আয়োজিত ৬০টি সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। মফিউর রহমানের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে নেতিবাচক কথা বলছে একটি মহল, আর ভাস্কর্য নির্মাণ করলে তা ভেঙে ফেলারও হুমকি দেয় তারা। এরই প্রতিবাদে দেশের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ৬০টি সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। মঙ্গলবার বিকেল ৩টা শাহবাগ মোড় একটি মানববন্ধন লম্বা হতে হতে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গিয়ে মিশেছে। আছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঘাতক দালাল নির্মূল কমিটি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সম্প্রীতি বাংলাদেশ, নৃত্যশিল্পীবৃন্দ, আওয়ামী লীগের সহযোগী সংগঠন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। নানা কণ্ঠ, নানা বক্তব্য, অথচ দাবি এক: স্বাধীন দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য যে কোনো মূল্যেই বানাতে হবে, প্রতিরোধ করতে হবে সাম্প্রদায়িক অপশক্তিকে। অশুভ মহল বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে। বাংলার মাটিতে এই স্বাধীনতা বিরোধী শক্তির কোনো জায়গা হবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ছুঁড়ে ফেলার ঔদ্ধত্য দেখায়, এটা তো বাংলাদেশকে অস্বীকার করার সামিল। কোনো ধরনের ধর্মীয় রাষ্ট্র স্থাপন করতে আমরা দেব না। গ্রেপ্তার করতে হবে ধৃষ্টতা প্রদর্শনকারীদের। স্বাধীনতার এত বছরেও প্রতি উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য বানাতে না পারা জাতির জন্য লজ্জার। আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে বিনির্মাণ করি, বঙ্গবন্ধুর বাংলাদেশটাকে বিনির্মাণ করি। ওরা ধর্ম নিয়ে ছল চাতুরি করছে, আমরা এই ছল চাতুরি হতে দেব না। মুক্তিযুদ্ধের চেতনায় সকল শক্তি ঐক্যবদ্ধ আছে। কোনোভাবেই আমরা এই দেশকে মৌলবাদী দ্বারা নির্যাতনের আমরা নিতে দেব না। ভাস্কর্য আছে অনেক মুসলিম দেশে, কিন্তু বিরোধিতাকারীরা সেগুলো কি দেখতে পায় না? এমন কথাই উঠে আসে প্রতিবাদ সমাবেশ থেকে। ওমর খৈয়াম, শেখ সাদি সহ অনেকের ভাস্কর্য এখনো শোভা পাচ্ছে। সম্মিলিত কণ্ঠস্বরের একটা অনুরণন হয়ে আমি বলতে পারি যে এই দেশে রাজাকার, আলবদর, আল-শামস এদের কোনো অবস্থান থাকবে না। ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে এই কুচক্রী মহলকে আমরা মোকাবেলা করে ধূলিসাৎ করব। পরে প্রতিবাদ কর্মসূচি রূপ নেয় বিক্ষোভ সমাবেশে। মুষ্টিবদ্ধ সব হাত, প্রতিবাদী সব পা গিয়ে মেশে শিখা চিরন্তনে, শ্রদ্ধা জানায় বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দেশে ২৪ ঘন্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২,২৯৩ জন। একদিনে সুস্থ হয়েছে ২,৫০০-এরও বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ১১৮টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ১৫,৫০১ জনের। ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৪.৭৯%। এ পর্যন্ত শনাক্তের হার ১৬.৭৬%। এ পর্যন্ত কোভিড-19 মারা গেছে ৬,৬৭৫ জন। মৃত্যুর হার ১.৪৩%। সুস্থতার হার ৮২.০২%। করোনায় এ পর্যন্ত পুরুষ মারা গেছেন ৫,১১৬ জন ও নারী ১,৫৫৯ জন। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই করোনার ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আশা দেখালেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। তবে ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিলেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে ফ্রন্ট লাইনারদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার কথা জানান সচিব।
বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। মহামারীর দ্বিতীয় ঢেউয়ের মাঝে আশা দেখাচ্ছে ভ্যাকসিন। এরই মাঝে বেশ কয়েকটি উদ্যোগ সফলতার মুখ দেখেছে। ভ্যাকসিন আসলে বাংলাদেশ কবে পাবে এই প্রশ্নটিও আসছে ঘুরে ফিরে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিশ্ব এইডস দিবসের আলোচনায় অংশ নিয়ে এ প্রশ্নের উত্তরটা দিলেন স্বাস্থ্য সচিব। আশার কথা শোনানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যাতে কোনো শৈথিল্য না আসে সে বিষয়ে সবসময় সচেতন থাকারও তাগিদ দেন তিনি। গণমাধ্যম কর্মীরা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বলেও জানান সচিব। আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব, বা আরও সম্ভব আগে সম্ভব হলে আগেই পাবো হয়তোবা, কিন্তু এর আগে পর্যন্ত আমাদের বাঁচার, আমাদের সংক্রমণ ঠেকানোর একমাত্র পথ হল মাস্ক পরে রাখা। এইডস দিবসের এই আলোচনায় অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এইচআইভি ভাইরাসের সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য পরীক্ষা করানোর তাগিদ দেন তিনি। এইচআইভির পরীক্ষাগুলো আমরা যেন সঠিকভাবে করি, এবং সঠিকভাবে করলে আমরা সার্জারি সম্পৃক্ত যতগুলো ব্যাপার আছে, যেখানে এইচআইভি সংক্রমণের অনেক আশঙ্কা আছে, যে কোনো সূচ ফুটে যেতে পারে, কেটে যেতে পারে, ইনজেকশন দেওয়ার সময় হতে পারে, রক্ত পরিচালনার ক্ষেত্রে হতে পারে, জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, ইউরোলজি, যত ধরনের সার্জিক্যাল ইন্টারভেনশন আছে সেটার প্রত্যেকটাতে এখানে সংক্রমণের সম্ভাবনা আছে। বাংলাদেশে এইডসের বর্তমান চিত্র তুলে ধরে এইচআইভি ভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন অন্য বক্তারা। আরও যদি ভালোভাবে কাজ করেন তাহলে এটা আমরা আরও কমিয়ে নিয়ে আসতে পারবো। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। পার্বত্য শান্তি চুক্তি 23 বছর পূর্তি আজ। 1997 সালে এদিনে ঐতিহাসিক চুক্তিতে শান্তি ফেরে পাহাড়ে। এরই মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির 72টি ধারার মধ্যে 48টি ধারা সম্পূর্ণ বাস্তবায়ন হয়েছে, 15টি ধারার আংশিক বাস্তবায়ন হয়েছে। মাহমুদ হাসানের রিপোর্ট। 70-এর দশকের মাঝামাঝি সময়ে অশান্ত হয়ে ওঠে পাহাড়। দীর্ঘ 22 বছরের স্বায়ত্ত শাসনের দাবিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস সশস্ত্র সংগ্রাম চালায়। পাহাড়ে রক্তপাত বন্ধে শান্তি ফেরানোর উদ্যোগ নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। দীর্ঘ আলোচনার পর খোলে সমাধানের পথ। 1997 সালের 2 ডিসেম্বর ঐতিহাসিক শান্তি চুক্তিতে সই করে জেএসএস। চুক্তি সইয়ের 23 বছরে 48টি ধারা সম্পূর্ণ বাস্তবায়ন করা হয়েছে, আংশিক বাস্তবায়ন করা হয়েছে 15টি ধারা, বাস্তবায়নাধীন আছে আরও 9টি ধারা। এখনও যা বাস্তবায়ন করা হয়নি সেগুলো বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। চুক্তি যাতে না হয় সেজন্য বাধাও কম আসেনি। অস্ত্র সমর্পণের দিন পার্বত্য চট্টগ্রামে হরতাল অবরোধ ডেকেছিল বিএনপি। 10 ফেব্রুয়ারি অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরে জনসংহতি সমিতির সদস্যরা। চুক্তি এবং চুক্তি বাস্তবায়নের ধীরগতিকে কেন্দ্র করে জেএসএস ও পাহাড়ি ছাত্র সংগঠনগুলো কয়েক ভাগে ভাগ হয়েছে। এইসব দলের মধ্যে এখনও মাঝে মাঝেই সংঘাত হচ্ছে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার বিজয় মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। যে পাকিস্তানকে হারিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম, সেই পাকিস্তান থেকে এখন প্রায় সব সূচকে এগিয়ে বাংলাদেশ। রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, জিডিপি প্রবৃদ্ধি সহ আর্থসামাজিক সব খাতেই বাংলাদেশের ধারে কাছে নেই পাকিস্তান। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের এই অগ্রগতির পেছনে আছে প্রতিটি খাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, সেই সাথে নেতৃত্বেরও বড় ভূমিকা দেখছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। गलती से बना, बंगालियों को इंसाफ नहीं दिया गया, जबकि आज वही कुछ फाटा और बलूचिस्तान में हो रहा है। हमारा मुल्क टूटा, गलती हमारी थी, हमने इंसाफ नहीं दिया अपने लोगों को। 1960 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের জিডিপির আকার ছিল 17.9 বিলিয়ন মার্কিন ডলার, আর 13.7 বিলিয়ন ডলার ছিল পশ্চিম পাকিস্তানের জিডিপি। ওই সময় এই ভূখণ্ডের উৎপাদন ও অর্থনীতি সমৃদ্ধই ছিল। এক দশকের অর্থনৈতিক শোষণে পশ্চিম পাকিস্তানের অর্থনীতি ফুলে ফেঁপে ওঠে। জিডিপি উন্নীত হয় 27.5 বিলিয়ন ডলারে, আর 26.4 বিলিয়ন ডলার নিয়ে পেছনে পড়ে পূর্ব পাকিস্তান। বৈষম্য থেকেই বাঙালির মুক্তির আকাঙ্ক্ষা। মুক্তিযুদ্ধে আসে বিজয়, হানাদারদের ভয়ানক থাবায় ক্ষতবিক্ষত অর্থনীতি। শূন্য থেকে নতুন বাংলাদেশের অর্থনীতির যাত্রা শুরু।
বিজয়ের ৪৯ বছরে তলাবিহীন ঝুড়ি বাংলাদেশের অর্থনীতির সত্যিকার বিজয় হয়েছে। সব সূচকেই পাকিস্তান থেকে অনেক এগিয়ে বাংলাদেশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $৪১ বিলিয়ন, যেখানে পাকিস্তানের মাত্র $১৯ বিলিয়ন। আর মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশে ৮৪ টাকা পাওয়া গেলেও পাকিস্তানের গুনতে হয় ১৬০ রুপি। অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে সন্তুষ্ট বিশ্লেষকরা। বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই দেশের অগ্রগতির জন্য, মানুষের অগ্রগতির জন্য। সেখানে আমরা অনেকখানি সফল হয়েছি, এখনো অনেক পথ বাকি। যে বঙ্গবন্ধু যেটা বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, সেই মুক্তি আসতে এখনো অনেক সময় লাগবে। বাংলাদেশের $৪৪ বিলিয়ন বৈদেশিক ঋণের বিপরীতে পাকিস্তানের ঋণ $১১৩ বিলিয়ন। রপ্তানি বাণিজ্যেও বাংলাদেশের পেছনে পাকিস্তান। গত অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল $৩৩.৬৭ বিলিয়ন, সেখানে পাকিস্তানের আয় $২২.৫ বিলিয়ন। মহামারীর মধ্যেও গেল অর্থবছরে বাংলাদেশের ৫.২৪% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করলেও পাকিস্তানের জিডিপি সংকুচিত হয়েছে ০.৪%। শুধু অর্থনীতি নয়, নারীর ক্ষমতায়ন, পরিবার পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, টিকাদান কর্মসূচির মতো সামাজিক সূচকগুলোতে অনেক আগেই পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। টেকসই উন্নয়নের ৩টা দিক আছে। একটা দিক হচ্ছে সামাজিক উন্নয়ন, একটা দিক হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, আর একটা দিক হচ্ছে পরিবেশগত উন্নয়ন। কাজেই সামাজিক উন্নয়ন ছাড়া অর্থনৈতিক অগ্রগতি হতে পারে কয়েকজনের হতে পারে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কক্ষপথে বাংলাদেশ, আর বৈদেশিক ঋণের বোঝায় জর্জরিত ৭১-এর পরাজিত পাকিস্তান। বাংলাদেশের অর্জন এখন পাকিস্তানিদের কাছে শুধুই স্বপ্ন। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন। নিচ্ছি বিরতি। সুস্থ থাকুন, ভালো থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ। ৭০০ কোটি টাকার প্রকল্প একনিকে অনুমোদন। আবার আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। উচ্চগতি ইন্টারনেট সেবা নিশ্চিতে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন প্রকল্প অনুমোদন দিল একনেক। বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। এর ফলে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণের পাশাপাশি আয়ের উৎস তৈরি হবে। এদিন সব মিলিয়ে ৩ মন্ত্রণালয়ে ৪ প্রকল্পে ২,১১৫ কোটি ২০ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সিঙ্গাপুর থেকে ফ্রান্স পর্যন্ত সংযুক্ত ACA-MEWE-6 সাবমেরিন কেবলটি ভারত মহাসাগর, আরব সাগর, লোহিত সাগর হয়ে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত হবে। কেবলটির কোর ল্যান্ডিং স্টেশন হবে সিঙ্গাপুর, ভারত, জিবুতি, মিশর ও ফ্রান্সে। বাংলাদেশের ব্রাঞ্চটি বঙ্গোপসাগর হয়ে কক্সবাজারের কেবল ল্যান্ডিং স্টেশন পর্যন্ত বিস্তৃত হবে। রাজধানীর আগারগাঁওয়ের NEC সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে প্রায় ৭০০ কোটি টাকা। প্রকল্পের আওতায় সাবমেরিন কেবল ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি সংগ্রহ করে স্থাপন করা হবে। প্রকল্পের আওতায় স্থাপন করা হবে ১৩,২৭৫ কিলোমিটার কোর সাবমেরিন কেবল এবং ৮৫০ কিলোমিটার ব্রাঞ্চ সাবমেরিন কেবল। সভা শেষে পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়ন হলে আয়েরও একটি উৎস তৈরি হবে। প্রথম সাবমেরিন কেবল SMW4 এর আয়ুষ্কাল যদি আমরা ২০ বছর ধরি, তাহলে আগামী ২০২৫ সালে এর আয়ুষ্কাল শেষ হয়ে যাবে। 6 সাবমেরিন কেবল হলে পরে যেটা হবে, আমাদের পার সেকেন্ড 6 টেরাবিট আমাদের বৃদ্ধি পাবে। সুতরাং বুঝতেই পারছেন, ইটস হিউজ। 7 সিস্টার্সে একটা বা দুটা নিচ্ছে এখন। তো এটা মানে প্রধানমন্ত্রী বলছে এটা খুব ভালো, আমাদের বদ্বীপ আনফার সুযোগ আছে। বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নের সংশোধনী সহ অনুমোদিত প্রকল্পগুলোতে ব্যয় বৃদ্ধির কারণও ব্যাখ্যা করেছেন সংশ্লিষ্টরা। বদ্বীপ পরিকল্পনার কারণে আমাদের যে সমস্ত বাঁধগুলি আমরা নির্মাণ করছি বিভিন্ন রিভারে, তারপর তার ড্রেজিং, তারপর রিভার প্রোটেকশন, এই বাঁধের চওড়া আমাদের বাড়াতে হচ্ছে, এর হাইট বাড়াতে হচ্ছে, বাঁধের উপরের যে ব্রেথ সেটা বাড়ানো হচ্ছে। এর ফলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রজেক্টকেই আমাদের এখন সংশোধনে যেতে হচ্ছে। এদিন মৌলিক নগর পরিষেবা বৃদ্ধি, পৌর গভর্নেন্স ও রক্ষণাবেক্ষণে ডিজিটাল সংযোগ সংক্রান্ত প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়। আরো যদি আমরা এটাকে রপ্তানি করতে পারি। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। ধন্যবাদ সবাইকে। এখন থেকে যাবজ্জীবন সাজা মানে ৩০ বছর, তবে কোনো রায়ে আমৃত্যু বলা হলে তাই প্রযোজ্য হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৭ সদস্যের ভার্চুয়াল আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রিভিউ নিষ্পত্তি করে রায় দেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামির ক্ষেত্রে এই রায় প্রযোজ্য হবে না। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে।
সাভারের এক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস বলে আপিল বিভাগের মতামত আসে। সেই রায় পুনর্বিবেচনার আবেদন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে নিষ্পত্তি করে সর্বোচ্চ আদালত। সংক্ষিপ্ত রায়ে বলা হয়, প্রাথমিক অর্থে যাবজ্জীবন কারাদণ্ডের মানে হলো দণ্ডিত ব্যক্তি তার স্বাভাবিক জীবনের বাকি সময় কারাভোগ করবেন। তবে দণ্ডবিধির ৪৫ এবং ৫৩ ধারার সাথে দণ্ডবিধির ৫৫, ৫৭ ধারা এবং ফৌজদারি কার্যবিধির ৩৫-এর ক মিলিয়ে পড়লে যাবজ্জীবনের সাজা কমে ৩০ বছর কারাদণ্ডের সমতুল্য হয়। যে যাবজ্জীবন মানে হচ্ছে আমৃত্যু, আগে যে রায়টা ছিল এখন বলতে তা না। আজকের এই জাজমেন্টের পরবর্তীতে এটা পরিষ্কার হয়ে গেল যে যাদের শুধুমাত্র যাবজ্জীবন লেখা আছে তারা ৩০ বছরের সুবিধাটা পাবেন, কিন্তু যাদের আমৃত্যুর আদেশ থাকবে তাদের কিন্তু আমৃত্যু থাকতে হবে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অথবা ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে গঠিত ট্রাইব্যুনাল যখন কোনো আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেয়, তিনি কার্যবিধির ৩৫-এর ক ধারার রেয়াতি সুবিধা পাবেন না। বা আমাদের যদি আমাদের দেশে প্রচলিত যে সাধারণ আদালতগুলো আছে তারাও যদি কোনো মামলায় আমৃত্যু দিয়ে থাকে তো সেটা আমৃত্যুই হবে। আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, কারাগারে অক্ষম হয়ে গেলে মুক্তির যে বিধান রয়েছে, এ রায়ের পর কারো যখন আমৃত্যু সাজা হবে তখন সরকারের সেই ক্ষমতাও থাকবে না। একটি লোক যখন অথর্ব হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, চলাফেরায় অক্ষম হয়ে যাবে, সেক্ষেত্রে বর্তমানে যে বিধান রয়েছে সরকার তাকে মুক্তি দিতে পারে, কিন্তু এই রায়ের পরে যেখানে আমৃত্যু হবে সেখানে সরকারের সেই ক্ষমতাও থাকবে না। রায়ে সন্তুষ্ট হলেও আবারও রিভিউ করার কথা জানান আসামি পক্ষের আইনজীবী। প্রয়োজন বোধে আবার পুনর্বিবেচনার জন্য আমরা সেকেন্ড রিভিউ করতে পারি। বর্তমানে ৫,০৫২ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে রয়েছেন। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বঙ্গবন্ধু ভাস্কর্যে বিরোধিতাকারীরা দেশের শত্রু, ষড়যন্ত্রকারীদের বিচার দাবি, সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহতের অঙ্গীকার। করোনায় আরও ৩১ জনের মৃত্যু, ফেব্রুয়ারির মধ্যেই ভ্যাকসিন পাবে বাংলাদেশ। পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর, ৪৮টি ধারা পুনর্বাস্তবায়ন, আংশিক ১৫টি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। ২১-এর খবর দেখুন, ২১-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।